हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा जेखान থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো দেখো এটা আমাদের পোর্ট ব্লেয়ারের সেকেন্ড দিন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে দুটো আইল্যান্ড ঘুরতে। আজকে যাব রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড, দুটো আইল্যান্ড ঘুরতে যাব আজকে। আর যেহেতু আজকে সারা দিনটাই বাইরে থাকবো, তো ঘরে ফিরবো সেই সন্ধেবেলা। দুটো আইল্যান্ড ঘুরে এসে যখন রুমে ফিরবো তখন সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য মামামের খাবারটাও নিয়ে নিয়েছি সাথে, যাতে আমরা যেখানে খাবো সেখানে ওকে খাইয়ে নিতে পারি। আর এই দেখো এখানে এই ছোট্ট একটা মাঠ দেখছো, এইখানে মানে পোর্ট ব্লেয়ারটা তো হচ্ছে আন্দামানের শহর, তো এইখানে সমস্ত মিটিং মিছিল যা হয় এই ছোট্ট এই গ্রাউন্ডটার মধ্যেই হয়। মানে ভাবলে কেমন অবাক লাগে, তাই না? মানে আমাদের ব্রিগেডের মাঠটা কত বড় মিটিং মিছিলের জন্য, আর এখানে একটা ছোট্ট একটা মাঠ, এখানেই ওদের সমস্ত কিছু মিটিং মিছিল সব কিছু এখানেই হয়। তারপর পোর্ট ব্লেয়ারের সমস্ত মার্কেট ভেদ করে সেলুলার জেলের সামনে হয়ে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে চললো মেরিনা পার্ক। কারণ আমরা আজকে প্রথম যাব রস আইল্যান্ডে, আর রস আইল্যান্ড যেতে গেলে মেরিনা পার্কে যেতেই হবে। সেইখান থেকেই আমাদের শিপটা ছাড়বে, মানে মেরিনা পার্ক হচ্ছে একটা জেটি ঘাট। তো দেখো চলেও এসেছি, আর দূরে সমুদ্রটা কি ভালো লাগছে না দেখতে। দেখো একদম নীল জল, মানে আন্দামান এত সুন্দর একটা জায়গা, মানে যেদিকেই তাকাবে ওর সৌন্দর্য যেন চারিদিকে ছড়িয়ে আছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। তো দেখো আমরা এখন মেরিনা পার্ক পৌঁছেও গেছি। আর এখানে পৌঁছানোর পর আমরা একটা জিনিস বুঝতে পারলাম কি, যে তোমরা আন্দামান নিজেরা ঘুরতে যাও কিংবা কোনো ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে যাও, ব্যাপারটা কিন্তু একই। কারণ কোনো ট্রাভেল এজেন্সির সাথে গেলে কী হয়, ওরা সমস্ত কিছু একটা প্যাকেজের মধ্যে ইনক্লুড করে নেয়, অতটা হেডেক থাকে না। আর আমরা যেহেতু একা একা গেছি, কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি, তো আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদের সমস্ত জায়গাতে নিজেরা টিকিট কাটতে হবে, নিজেদের শিপ বুক করতে হবে, এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যেতে গেলে আলাদা আলাদা বোট নিতে হবে। তো এখানে এসে দেখলাম যে সে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কারণ এখানে এসেও সেই প্যাকেজ সিস্টেম। কারণ আমরা প্রথম দিন যখন রাস্তায় বেরিয়েছি, ওখানে রাস্তাতেই ওই অটো দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে। তো ওই দাদাকেই আমরা ঠিক করে নিয়েছিলাম, পোর্ট ব্লেয়ারে যে কদিন ঘুরেছি ওই দাদাই আমাদের সমস্ত জায়গা ঘুরিয়েছিল। তারপর এই মেরিনা পার্কে আসার সময় ওই দাদাই আমাদের প্যাকেজটা ঠিক করে দিল, ওই দাদার চেনা জানা লোকের সাথে। আমরা যে দুটো আইল্যান্ড ঘুরবো, তারপর যে ওয়াটার অ্যাক্টিভিটি করব, সমস্তটা ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আর সাথে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমাদের বড় শিপ দিয়েছিল। ছোটো ছোটো বোটও যায়, কিন্তু বোটে আমাদের দেয়নি, ছোটো বাচ্চা আছে তার জন্য বড় শিপ দিয়েছিল। তো তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুড ছিল, তো টাকা পয়সার ঝামেলাটা এখানে মিটে গেছিলো। তো ওখানে সমস্ত কিছু প্যাকেজ ঠিক করে দেওয়ার পর আমাদেরকে ভিতরে এসে মানে বসতে বললো, কারণ শিপ ছাড়ার দেরি ছিল। শিপে যতক্ষণ না পুরোপুরি সিট ভর্তি হয়েছে ততক্ষণ তো শিপ ছাড়বেও না। তো অনেকক্ষণ ওখানে ওয়েট করছিলাম। আর আমরা যেহেতু সকালে রুম থেকে বেরিয়েছি তখন ব্রেকফাস্ট করেও বেরোয়নি, প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো তার জন্য ভাবলাম এখানে ব্রেকফাস্টটা করেই নি, কারণ আর কোথাও খাওয়া হবে না। আবার একটা আইল্যান্ড ঘোরার পরে সেই দুপুরে গিয়ে আর একটা আইল্যান্ডে গিয়ে তারপর খাওয়া, আর মাঝে কোথাও খেতেও পাবো না। তো খাবারটা ভীষণই বাজে ছিল, আমার তো একদমই পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, আর কোথাও খেতে পাবো না বলে খিদেও প্রচণ্ড পেয়েছিল, বাধ্য হয়ে খেয়ে নিয়েছি। আর দেখো মামাম দুষ্টুমি করে বেড়াচ্ছে, অনেকটা টাইম ছিল, তার পাশে একটা ছোট্ট পার্কও আছে, তো পার্কে গিয়েও খানিকক্ষণ খেলছিল। তো আমাদের সাথে একটা এমন এন্টারটেন করার লোক থাকলে আর কোথাও গিয়ে বোরিং লাগে। এতক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে ঠিকই, কিন্তু ওর সাথে আমাদের ঠিক মানে টাইমটা কভার হয়ে গেছে, বুঝতেই পারিনি। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 40 মিনিট মতন বসেছিলাম, কিন্তু বুঝতেই পারিনি, ওর সাথে খেলা করতে করতে টাইমটা কভার হয়ে গেছিলো আমাদের। তো মাসিকে ভীষণ বিরক্ত করছিল। তো এদিকে মেয়ের সাথে খেলা করতে করতে আমাদের অনেকটা টাইম কভার হয়ে গেছে। তো এরই মধ্যে আমরা শুনতে পেলাম আমাদের শিপের নাম ধরে ডাকছে। আমাদের শিপের নাম ছিল সিলভার সি। তো শুনতে পেলাম যে সিলভার সিতে কারা কারা আছেন চলে আসুন। তো তারপর সবাই মিলে রওনা দিলাম শিপে ওঠার জন্য। আর পার্কটা ভীষণ সুন্দর ছিল। আর এইখানে সমুদ্রের জলটা এতটা সুন্দর না, মানে এই জলটার জন্য আন্দামানে আরও বেশি আকৃষ্ট হয় সমস্ত মানুষ।
আর দেখো নিচে কত মাছ, আর যেন মনে হচ্ছে পুরো যেন ন্যাচারাল অ্যাকোরিয়াম, মানে সমস্তটাই রঙিন মাছ। এখানে কোনো যে সমুদ্রে যেসব মাছ থাকে শুধু সেরকম না, একদম ডিপ সমুদ্রে যে সমস্ত মাছগুলো থাকে সেই সব মাছগুলোই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সমস্তটাই রঙিন মাছ। একদম যেন মনে হয় পুরো একদম একটা মানে ন্যাচারাল অ্যাকোরিয়াম। তো এইসব দেখতে দেখতে দেখো আমরা আবার সবাই লাইন বাই লাইন শিপে উঠছি, আমরাও চললাম শিপে উঠতে। তারপর শিপে ওঠার পর আমরা যে যার মতন জায়গায় বসে পড়েছি। তো আমরা তিনজন এক জায়গায় বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু সেখানে রোদ ছিল বলে আমি মামামকে নিয়ে আর বসিনি রোদে, ওকে নিয়ে আমি ছাওয়াতে গিয়ে বসেছিলাম। আর এখানে জানো তো প্রত্যেকটা শিপ বলো বোট বলো সবেতেই লাইফ জ্যাকেট মাস্ট, উঠলেই আগে লাইফ জ্যাকেটটা পরতে হবে। তো লাইফ জ্যাকেটও পরে নিয়েছি, আর এখনও শিপ ছাড়েনি, বাস ছাড়বে। তো দূরে ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড, ওটাই হচ্ছে রস আইল্যান্ড, ওইখানেই আমরা যাব। তারপর নীল সমুদ্রের বুক চিরে শিপ আমাদেরকে নিয়ে চললো আমাদের গন্তব্যস্থলের দিকে। আর চারিদিকের প্রকৃতিটা এতটাই সুন্দর না, দেখলে যেন একটা মনেরও শান্তি হয় আর চোখেরও শান্তি হয়। তো এই সমস্ত কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রস আইল্যান্ড পৌঁছেও গেলাম। আর রস আইল্যান্ডটা হচ্ছে পুরানো নাম, রস আইল্যান্ডের বর্তমান নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। তো এই আইল্যান্ডটা দেখতে যতটা ছোট, কিন্তু এর পেছনের ইতিহাস অনেক বড়। ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি তখন ইংরেজরা ভারতবাসীর উপর অকথ্য অত্যাচার করত। আর 1857 সালে ভারতবাসীরা যখন ইংরেজদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ শুরু করে, তখন ইংরেজরা ভারতবর্ষ থেকে দূরে এই আন্দামানে এসে বিদ্রোহীদের বন্দি করে রাখার পরিকল্পনা করে। তখন আন্দামান ছিল ঘন জঙ্গলে ভরা। প্রথম 200 জন ভারতীয় বিদ্রোহীকে প্রথম এই আন্দামানে জাহাজে করে নিয়ে আসা হয়, এবং সেই বিদ্রোহীদেরকে দিয়েই সমস্ত জঙ্গল কেটে সাফ করে সেখানে জেল তৈরি করা হয়, কারণ বিদ্রোহীদেরকে আটকে রাখার জন্য জেলের দরকার। তো যতদিন না পর্যন্ত জেল তৈরি হয়েছে ততদিন ইংরেজরা জাহাজে থেকে সব কিছু পরিচালনা করত। তারপর জেল হয়ে যাওয়ার পর সেই বন্দীদেরকে ওখানে আটকিয়ে রেখে এবার নিজেদেরও থাকার জায়গা দরকার, তো তার জন্য ওরা চুজ করলো এই রস আইল্যান্ডটাকে। তো এইখানে ওদের থাকার জন্য সমস্ত লাক্সারিয়াসভাবে ওরা যেমনভাবে থাকতো, তো তার জন্য যা যা দরকার, চার্চ থেকে শুরু করে টেনিস কোর্ট, সুইমিং পুল, সমস্ত কিছু এখানে ওরা তৈরি করে নিল। তারপর আস্তে আস্তে এই শুনশান দ্বীপটা আস্তে আস্তে একটি সুন্দর দ্বীপে পরিণত হলো। কি নেই এখানে, ওদের থাকার জন্য বাংলো বাড়ি থেকে শুরু করে বিনোদনের জন্য ক্লাব, প্রার্থনা করার জন্য চার্চ, সুইমিং পুল, পাম্প হাউস, পাওয়ার হাউস, টেনিস কোর্ট, এছাড়া যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি হিসাবে বাংকারও বানিয়ে রেখেছিল। আর এই সমস্ত কিছু ওরা থাকাকালীন যা যা কাজকর্ম করা হতো সমস্ত কাজকর্ম করিয়ে নিত ভারতীয়দেরকে নিয়ে। কিছু কিছু বন্দীদেরকে আটকে রেখে রাখতো এখানে, সে তাদেরকে দিয়েই সমস্ত কাজকর্ম করাতো, আর ওরা লাক্সারিয়াসভাবে ঘুরতো। আর যেহেতু এটা ইংরেজদের হেডকোয়ার্টার ছিল, ওদের বসতি ছিল এটা, তো ইংরেজ আমলে এটাই ছিল আন্দামানের রাজধানী। এখন কিন্তু এটা আন্দামানের রাজধানী নয়, এখন আন্দামানের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তো সেই সময় ছিল এটা আন্দামানের রাজধানী। এরপর 1942 সালে কিছু রাজনৈতিক কারণে এছাড়া জাপানিদের আক্রমণের আশঙ্কার ভয়েও ইংরেজরা এই দ্বীপ ছেড়ে চলে যায়, আর যে সমস্ত ভারতীয়দেরকে বন্দি রেখেছিল সে তাদেরকেও মুক্ত করে দেয়। এরপর থেকে আন্দামানের সমস্ত দ্বীপ ফাঁকাই পড়েছিল। তারপর ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হলো, তারপর আন্দামান ভারতীয়দের অধীন হয়ে গেল। তো এই ছিল রস আইল্যান্ডের ছোট্ট গল্প। আমরা হয়তো এখন দুদিনের জন্য আনন্দ করে ঘুরতে যাচ্ছি ঠিকই, কিন্তু একসময় এই আন্দামানের মাটিতেই কত ভারতীয়দের চোখের জল পড়েছে ভারত মাতাকে নিজের করে পাওয়ার জন্য। সেসব কথা ভাবলে হয়তো কিছু সময়ের জন্য মনটা ভারাক্রান্ত হয় ঠিকই,
কিন্তু আন্দামানের প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধ করে দেয় নিমেষেই। সেসব অনেককাল আগের কথা, এখন শুধুই এখানে ধ্বংসাবশেষ। যেখানে একসময় দাপুটে ইংরেজ কমিশনারের গাম্ভীর্য চলত, সেখানে এখন জনমানবহীন একটি দ্বীপ। শুধুই কিছু হরিণ আর কিছু ময়ূর আর খরগোশ, এসব পশু পাখির বিরাজ এখন এখানে। এই হরিণগুলো কিন্তু ইংরেজদেরই আনা এখানে। এই দ্বীপটা এতটাই সুন্দর, আর এই দ্বীপের সৌন্দর্য আরও বাড়ানোর জন্য ইংরেজরাই প্রথম এখানে 13টা হরিণ নিয়ে এসেছিল। সেখান থেকে আজ প্রায় 200টির কাছে হরিণ আছে এখানে। তো সব মিলিয়ে দ্বীপটি খুবই সুন্দর। আর জলটা দেখতে পাচ্ছ কি সুন্দর, যেন নীল সবুজ আকাশই একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের অনেকটা টাইমও পেরিয়ে গেছে। আর আমাদের যেহেতু 1 ঘন্টা টাইম দিয়েছিল, তো 1 থেকে 2 ঘন্টা টাইম দিলে হয়তো আমরা সবটা কভার করতে পারতাম। তো আরেকটা আইল্যান্ডে যাবে, তো সেই জন্য এখানে বেশিক্ষণ টাইম দেয়নি, 1 ঘন্টা টাইম দিয়েছিল। আর গাড়িরও ব্যবস্থা আছে, গাড়িতে করে গেলে হয়তো আমরা সবটা কভার করতে পারতাম। আমরা হেঁটে হেঁটেই ঘুরেছি সব জায়গায়। তো সেই জন্য একটা সুন্দর লাইট হাউস ছিল, তো ওইদিকে আমরা আর গিয়ে পৌঁছতে পারিনি, আমাদের দেরি হয়ে যেত তাহলে। আর আমাদের শিপ আমাদেরকে ছেড়ে চলে যেত। তো সেই জন্য আমরা চাপ না নিয়ে 1 ঘন্টার মধ্যে যেটুকু জায়গা ঘুরেছি, সুন্দর ঘুরেছি। আর এখানটা দিয়ে যেতে যেতে হঠাৎ ময়ূরের ডাক শুনতে পেয়েছি। তো সেই জন্য একটু আগিয়ে এসে দেখলাম যেখানে এক ঝাঁক ময়ূরই বসে আছে। ময়ূর নেই কিন্তু, অ্যাকচুয়ালি ময়ূরের পেখম হয়, কিন্তু এখানে যে কটা ছিল দেখলাম সবার কারোর লেজ নেই, মানে পেখম নেই। তো সেই জন্য বললাম যে এগুলো সব কটা ময়ূর আছে হয়তো, তো এখানটাতে ছিল না। তো আমরা চিড়িয়াখানাতে দেখেছি খাঁচার মধ্যে বন্দি করে, এখানে একদম পুরো ন্যাচারাল ফাঁকা জায়গায় বসে আছে, তো খুব ভালো লাগছিল। আর এইটা দেখছো, এইটা হচ্ছে মানে ইংরেজদের ওই ক্লাব ছিল, মানে সারাদিন কাজকর্ম করে আসার পর তো একটু বিনোদনের জন্য জায়গা দরকার না, সেই জন্যে নাচ গান হতো ওখানে সব। আর এই জায়গাটা ভীষণ উঁচু, দেখো উঠতে আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। আর ওই যে উপরে দেখছো, ওইটা হচ্ছে চার্চ। ওইখানে উপরে আমরা উঠতে পারিনি, মানে যাইনি, টাইম পাইনি বলে। এইখান দিয়ে যেটা যাচ্ছে, এখানে একটা বিচ আছে। তো এই বিচটা এতটাই সুন্দর, এখানে গিয়েও আমাদের অনেকটা সময় কভার হয়ে গেছে। তো সবটা সেই জন্যে আর শেষ করে উঠতে পারিনি, মানে যে দিকটাতেই যাচ্ছি মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর দ্বীপটা। তো এই ঘুরতে ঘুরতে 1 ঘন্টা কভার হয়ে গেছে। তো এখান থেকে উঠে আবার শিপে চলে গেছিলাম, কারণ অন্য সাইডে গেলে আবার এক্সট্রা 1/2 ঘন্টা চলে যেত, আর ওদিকে শিপ আমাদের জন্য দাঁড়িয়ে থাকতো না, হয়তো চলেই যেত। সেই জন্য ভয়ে আমরা দাঁড়াইনি, এইটা ঘুরে শিপে উঠে গেছিলাম। My breath, looking up, life moves in ways that keeps changing, catch a glimpse of what was you and me. তো এই তো হলো রস আইল্যান্ডটা ঘোরা। এরপর আমরা যাব নর্থ বে আইল্যান্ড। তো এই রস আইল্যান্ডের ভিডিওটা এতটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি এই আইল্যান্ডের ভিডিওটা এখানেই শেষ করব ভাবলাম, কারণ পরের ভিডিওটাও যদি এখানে অ্যাড করি তোমাদেরও দেখার অত ধৈর্য থাকবে না, এত বড় ভিডিও। তো সেই জন্য আমি একটা আইল্যান্ডের ভিডিও একটা পার্টে দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা অনেক আগ্রহে বসে আছো, সেটাও আমি বুঝতে পারছি। আর আমার ছাড়তেও দেরি হচ্ছে ব্লগগুলো, কারণ মেয়ের জন্যে আমি টাইম পেয়ে উঠছি না, তো ওর পিছনেই টাইমটা কভার হয়ে যায়। তো অনেক টাইম বের করে আস্তে আস্তে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দেবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে আসি, টাটা।